আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অবনী। আজকে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বায়োলজির প্রথম অধ্যায় জীবন পাঠ। জীবন পাঠ অধ্যায় মূলত বায়োলজি যে জীববিজ্ঞানের এমন একটি শাখা যে শাখায় জীবনের উৎপত্তি সম্পর্কে এবং জীবনের যে গঠন সেটা সম্পর্কে যে আলোচনা করা হয় সেটাই বোঝানো হয়েছে। আমরা যদি একটু বায়োলজি শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো বায়োলজি শব্দটা গঠিত হয়েছে বায়োস এবং লোগোস এই দুটো শব্দের সমন্বয়। বায়োস শব্দের অর্থ কি? বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি শব্দের অর্থ আমরা বলতে পারি জীবন সম্পর্কে জ্ঞান। এবং জীববিজ্ঞানের জনক হচ্ছেন কে? অ্যারিস্টটল। জীববিজ্ঞানের যে শাখা সেটাকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, আরেকটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এখন ভৌত বা মৌলিক জীববিজ্ঞান কি? ভৌত বা মৌলিক জীববিজ্ঞানে হচ্ছে জীববিজ্ঞানের যে জীবন সংশ্লিষ্ট যে প্রায়োগিক বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করা হয় না। এখানে আলোচনা করা হয় হচ্ছে তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে, অর্থাৎ জীবটা কিভাবে সৃষ্টি হয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। কিন্তু ফলিত জীববিজ্ঞানে কি করা হয়? জীবন সংশ্লিষ্ট যে প্রায়োগিক বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ ভৌত বা মৌলিক জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে ফলিত জীববিজ্ঞানে কি করা হয়? সেগুলোর মানব কল্যাণে প্রয়োগ করা হয়। এখন ভৌত জীববিজ্ঞানের আন্ডারে কিছু শাখা রয়েছে এবং ফলিত জীববিজ্ঞানের আন্ডারে কিছু শাখা রয়েছে। এই শাখাগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভৌত জীববিজ্ঞানের কয়েকটি শাখা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মরফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যা, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা, ফিজিওলজি বা শরীরবিদ্যা, হিস্টোলজি বা টিস্যুবিদ্যা, এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা, সাইটোলজি বা কোষবিদ্যা, জেনেটিক্স মানে হচ্ছে জিনতত্ত্ব, ইভলিউশন মানে হচ্ছে বিবর্তন বিদ্যা, ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন সম্পর্কে এখানে আলোচনা করা হবে, বায়োজিওগ্রাফি হচ্ছে জীবভূগোল। তাহলে এই শাখাগুলোকে আমরা খুব সংক্ষেপে মনে রাখতে পারি এই টেকনিকটার মাধ্যমে। যেমন এখানে মা বলতে আমি মিন করছি মরফোলজি, অর্থাৎ যেখানে জীবের জীবন সংশ্লিষ্ট যে দেহের গঠন রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। টাকা দ্বারা বুঝিয়েছি ট্যাক্সোনমি। পে মানে হচ্ছে ফিজিওলজি, অর্থাৎ এখানে হচ্ছে জীবের ভিতরে যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বা বিপাক হয় সেগুলো সম্পর্কে হচ্ছে শরীরবিদ্যায় আলোচনা করা হয়। এরপরে হিমু বলতে বুঝিয়েছি হিস্টোলজি। এখানে হচ্ছে টিস্যু সমূহের গঠন বিন্যাস এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। আমরা জানি যে কতগুলো কোষ মিলে একগুচ্ছ কোষ মিলে গঠন করে কি টিস্যু। এই টিস্যুগুলোর গঠন সম্পর্কে এই হিস্টোলজিতে আলোচনা করা হবে। ভাবছে মানে হচ্ছে ভ্রূণবিদ্যা, অর্থাৎ আমরা জানি মানবদেহের প্রথম ডিপ্লয়েড কোষ হচ্ছে কি জাইগোট। সেই জাইগোট থেকে কিভাবে ভ্রূণের সৃষ্টি হচ্ছে সেটাই এখানে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে আলোচনা করা হবে। কেন মানে হচ্ছে কোষবিদ্যা, অর্থাৎ এখানে কোষের বিভাজন তারপরে কোষের গঠন এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। যেন মানে হচ্ছে জেনেটিক্স, এই মানে হচ্ছে ইভলিউশন জীবের বিবর্তন প্রাণের বিকাশ, এগুলো নিয়ে হচ্ছে এই বিবর্তন বিদ্যায় আলোচনা করা হবে। এরপর বস্তুটা মানে হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি, এখানে হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক সেটা সম্পর্কে আলোচনা করা হবে। এখন মানে হচ্ছে এন্ডোক্রাইনোলজি, এখানে জীবের যে হরমোনের দেহে যে জীবের কার্যকারিতা রয়েছে হরমোনের সেটা সম্পর্কে আলোচনা করা হবে। জীবন্ত মানে হচ্ছে জীবভূগোল, অর্থাৎ বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের যে বিস্তৃতি সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হবে। এরপরে ফলিত জীববিজ্ঞানের কিছু শাখা রয়েছে। ফলিত জীববিজ্ঞান সম্পর্কে আমি আগে বলেছি যে এখানে জীবন সংশ্লিষ্ট যে প্রায়োগিক বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে, অর্থাৎ এটা হচ্ছে বায়োলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চ। এই জীববিজ্ঞানের শাখাগুলো মনে রাখারও একটা উপায় আছে, এটা হচ্ছে বাড়ি মানে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য। এটা অনেক সময় এসে থাকে পরীক্ষায়। এরপরে রয়েছে থেকে, এটা ওয়ার্ড মিলানোর জন্য ইউজ করেছি। পালিয়ে মানে হচ্ছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। বনে মানে হচ্ছে বনবিদ্যা বা ফরেস্ট্রি। জীব মানে হচ্ছে এখানে তিনটা জিনিস ইন্ডিকেট করা যায়, একটা হচ্ছে জীব ভূগোল, এরপরে হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা, জীব প্রযুক্তি। এরপরে হচ্ছে কীট। কীট মানে হচ্ছে কীট তত্ত্ব বা এন্টোমোলজি।
অণুজীব মানে হচ্ছে অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি, অর্থাৎ যেগুলো একেবারে মাইক্রোস্কোপিক। এরপরে রয়েছে বন্যপ্রাণী। বন্যপ্রাণী মানে হচ্ছে বন্যপ্রাণী বিদ্যা বা ওয়াইল্ড লাইফ। মাছ মানে হচ্ছে মৎস্যবিদ্যা। মৎস্যবিদ্যাকে ইংলিশে বলা হয় হচ্ছে ফিশারিজ। পরজীবী মানে হচ্ছে পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। জিন মানে হচ্ছে জিন প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এরপরে রয়েছে জিন মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে ভুল বলেছিলাম। পরি মানে হচ্ছে পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্স। সমুদ্র মানে হচ্ছে সামুদ্রিক বিজ্ঞান বা ওশানোগ্রাফি। এরপরে হচ্ছে ফিরে মানে হচ্ছে ফার্মেসি। কৃষক মানে হচ্ছে এগ্রিকালচার, কৃষিবিদ্যা। তারপর চিকিৎসা মানে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। সো এই ভৌত এবং জীব বিজ্ঞানের শাখাগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রায়ই আসে যে অনেক সময় বলে দেয় যে শ্রেণীবিন্যাস বিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত, তখন হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত সেটা বলে দিতে হবে। এরপরে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসটা অ্যাকচুয়ালি কি? শ্রেণীবিন্যাস হচ্ছে এই যে এতগুলো জীব রয়েছে আমাদের পৃথিবীতে, সেই জীবগুলোকে সহজে জানা, বোঝা ও শেখার সুবিধার জন্য কি করা হয়, জীবগুলোকে বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়, যাতে জীবগুলোকে আমরা সহজে চিনতে পারি। অনেক সময় শ্রেণীবিন্যাস কাকে বললে অনেকে লিখে দেয় যে জীবকে জানা বোঝার জন্য যে বিভিন্ন শ্রেণীতে বিন্যাস করা হয় এটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এটা অনেকটা সন্ধি বিচ্ছেদের মতো হয়ে যায়। এটাকে বলা উচিত এভাবে যে জীবকে সহজে জানা, বোঝা ও শেখার সুবিধার জন্য বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। জীববিজ্ঞানের জনককে? জীববিজ্ঞানের জনক হচ্ছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। ওনার জন্মসালটা হচ্ছে 1707 এবং মৃত্যু হচ্ছে 1778 সালে। এখন আমরা জানবো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য সম্পর্কে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? বিভিন্ন জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। এরপরে কাজে লাগানো মানে হচ্ছে সেই আহরিত জ্ঞানটাকে কি কাজে লাগানো। এরপরে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, সেই জ্ঞানটাকে সবার সামনে কি করতে হবে, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। এরপরে জীবকে সহজে চেনার জন্য জীবকে নামকরণ করতে হবে। এরপরে হচ্ছে মানব কল্যাণে যে জীবগুলো আসে সেগুলোকে কি করতে হবে, সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপরে এখানে যেটা আসছে যে আর.এইচ. হুইটেকার 1969-এ জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন। অর্থাৎ আর.এইচ. হুইটেকার একজন বিজ্ঞানী, তিনি কি করেন, জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন। পরবর্তীতে বিজ্ঞানী মার্গুলিস এই হুইটেকারের এই যে ভাগ করার যে প্রস্তাবটা দেন সেটার একটা বিস্তারিত রূপ তিনি দেন। সেই শ্রেণীবিন্যাসটাই আমরা এখন দেখব। যেমন বিজ্ঞানী মার্গুলিস কি করেন, জীবজগৎকে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2-তে ভাগ করেন। সুপার কিংডম 1-এ রয়েছে প্রোক্যারিওটা, অর্থাৎ এখানে সকল আদিকোষী জীবের অবস্থান, এবং সুপার কিংডম 2-এ রয়েছে ইউক্যারিওটা, অর্থাৎ এখানে সকল সুগঠিত নিউক্লিয়াস যুক্ত বা প্রকৃতকোষী জীবের অবস্থান। আচ্ছা, আদিকোষী এবং প্রকৃতকোষী সম্পর্কে একটু বলে নিই। আদিকোষী মানে হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকা দরকার, নিউক্লিওলাস, তারপরে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওপ্লাজম, এগুলো কি থাকে, সুগঠিত থাকে না। আর ইউক্যারিওটা মানে কি? ইউক্যারিওটা মানে হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত। যেমন নিউক্লিয়াসের মধ্যে যে উপাদানগুলো থাকে এগুলো সব এদের মধ্যে একেবারে খুব সুগঠিতভাবে বিন্যস্ত থাকে। এই সুপার কিংডম 1-এর মধ্যে রয়েছে রাজ্য 1 বা মনেরা। এরপরে সুপার কিংডম 2-এ 4টা রাজ্য রয়েছে। একটা হচ্ছে রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। এখন এগুলো সম্পর্কে আমরা জানবো, এই রাজ্যগুলোর সম্পর্কে। মনেরা রাজ্যের প্রাণীরা কি হবে, যেহেতু এরা সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত বা প্রোক্যারিওটিক জীব, সেহেতু এদের নিউক্লিয়াস অবশ্যই সুগঠিত হবে না। এদের নিউক্লিয়াসে যে অঙ্গাণুগুলো থাকা দরকার সেগুলো থাকবে না সবগুলো। এখন আমরা মনেরা রাজ্যের জীবদের সম্পর্কে একটু জেনে নিব। আমরা একটা ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, যা বইতে নস্টক দেয়া আছে, এটা দেখতে পাচ্ছি। এই ব্যাকটেরিয়ার কোষ কি? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী।
আর আদিকোষী জীবরা সবসময় এককোষী হয়ে থাকে। সো ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে এককোষী। সো ব্যাকটেরিয়াদের কোষের প্রকৃতি হচ্ছে এরা এককোষী। এরপর একটা ওয়ার্ড আছে বইতে যে ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে হচ্ছে এদের কোষগুলো কি সূত্রাকার। এরপরে এরা হচ্ছে এককোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল। কলোনিয়াল মানে হচ্ছে এরা দলবদ্ধভাবে বাস করে। এরপরে কোষ বিভাজন, ব্যাকটেরিয়া বা আদিকোষী প্রাণীরা কি করে, দ্বিবিভাজন পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন করে, দ্বিবিভাজন পদ্ধতিতে। এরপরে ব্যাকটেরিয়ারা খাদ্য গ্রহণ করে কিভাবে, এরা শোষণ এবং ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কিন্তু সবাই কিন্তু ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে না। একই রাজ্যের সব প্রাণীর বৈশিষ্ট্য যে এক হবে এমনটা না। কেউ কেউ ফটোসিনথেসিস পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করে এবং কেউ কেউ পোষক থেকে বা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। শোষণ ও ফটোসিনথেসিসের মাধ্যমে। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা দেখছি যে ব্যাকটেরিয়া আছে, এরপর নীলাভ সবুজ শৈবাল আছে, এরাই হচ্ছে এই মনেরা রাজ্যের প্রাণীদের উদাহরণ। তাহলে এই মনেরা রাজ্যের প্রাণীদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা বলেছিলাম যে আদিকোষী শ্রেণীর প্রাণীদের কিছু বৈশিষ্ট্য, যেমন এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। সো এই মনেরা রাজ্যের প্রাণীদেরও কি হবে না, নিউক্লিয়াস সুগঠিত হবে না। তারপরে আরো বলেছিলাম যে এদের কোষে কখনোই প্লাস্টিড থাকবে না, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকবে না, যেহেতু এরা আদিকোষী। এবং এদের কোষে রাইবোজোম থাকবে। সো এই মনেরা রাজ্যের প্রাণীদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা এগুলো মনে রাখবো। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রাজ্য 2, প্রোটিস্টা রাজ্যের প্রাণীদের সম্পর্কে। এটা সরিয়ে নিচ্ছি একটু। প্রোটিস্টা রাজ্যের প্রাণীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যামিবা আর একটা হচ্ছে ডায়াটম। এদের কোষের প্রকৃতি কি, এরা এককোষী বা বহুকোষী। কোষী বা বহুকোষী। এদের নিউক্লিয়াস কি হবে, এদের নিউক্লিয়াস সুগঠিত। অর্থাৎ এদের নিউক্লিয়াসে যে যে অঙ্গগুলো থাকার দরকার ছিল সেগুলো কি থাকবে, খুবই সুসংগঠিত থাকবে। এবং এদের নিউক্লিয় বস্তু কি থাকবে না, এই আদিকোষী প্রাণীদের মতো সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকবে না। এদের কোষ বিভাজন হয় হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে। মাইটোসিস পদ্ধতির কোষ বিভাজন সম্পর্কে আমরা তৃতীয় অধ্যায়ে বিস্তারিত জানব। এরপরে আছে খাদ্য গ্রহণ। এরা খাদ্য গ্রহণ করে হচ্ছে ফটোসিনথেসিস পদ্ধতিতে। এছাড়াও এরা শোষণ ও গ্রহণের মাধ্যমেও খাদ্য গ্রহণ করে। এদের প্রজনন দুইভাবে সম্পন্ন হয়, একটা হচ্ছে যৌন প্রজনন বা কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে এক কিন্তু গঠনগতভাবে ভিন্ন এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে, এবং এরা অযৌন প্রজনন বা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেও অযৌন জনন সম্পন্ন করে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে অ্যামিবা, তারপর হচ্ছে প্যারাসিমিয়াম, তারপরে এককোষী বা বহুকোষী শৈবাল, এরাই হচ্ছে এদের উদাহরণ। আরেকটা জিনিস যেটা আসে এমসিকিউতে অনেক সময়, যে অ্যামিবার ছবি দিয়ে দেয়া থাকে যে এদের ভ্রূণ গঠন হয় কিনা। প্রোটিস্টা রাজ্যের প্রাণীদের কি হবে না, ভ্রূণ গঠন হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে প্রোটিস্টা রাজ্যের প্রাণীদের সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রাজ্য 3, ফানজাই যারা রয়েছে তাদের সম্পর্কে। ফানজাই রাজ্যের প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি মাশরুমের ছবি দেওয়া আছে এবং একটি প্লান্টির ছবি দেওয়া আছে, যেটা আমরা পরে জানবো। আগে আমরা হচ্ছে ফানজাই রাজ্যের সম্পর্কে একটু জেনে নেই। এদের
প্রকৃতি কি, এরা অধিকাংশই হচ্ছে স্থলজ, মৃতজীবী বা পরজীবী হয়ে থাকে। এরপরে হচ্ছে দেহের গঠন, এদের দেহ হচ্ছে সরু সুতার মতো মাইসেলিয়াম দিয়ে তৈরি। মাইসেলিয়াম মানে কি? মাইসেলিয়াম মানে হচ্ছে অনেকগুলো নেট মিলে একটা নেটের মতো স্ট্রাকচার তৈরি করে। সো এদের দেহ হচ্ছে সরু সুতার মতো মাইসেলিয়াম দিয়ে তৈরি। এদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এরা যেহেতু প্রকৃতকোষী তাই এদের নিউক্লিয়াস সুগঠিত থাকবে। এদের কোষ প্রাচীর কিরকম? কাইটিন সমৃদ্ধ। আমরা জানি সাধারণত উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ নির্মিত হয়, কিন্তু মাশরুম যারা রয়েছে বা ফানজাই রাজ্যের যারা রয়েছে তাদের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে গঠিত। এরা খাদ্য গ্রহণ করে হচ্ছে এরা খাদ্য গ্রহণ মূলত করে পোষক দিয়ে, মানে হচ্ছে শোষণ পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে। এদের বংশবৃদ্ধি ঘটে হচ্ছে স্পোরের মাধ্যমে, অর্থাৎ রেণু দিয়ে এরা বংশবৃদ্ধি করে। সো এই প্রকৃতি আমি কি বলেছি? এরা মৃতজীবী বা পরজীবী। দেহের গঠন কি? সরু সুতার মতো মাইসেলিয়াম দিয়ে তৈরি। মাইসেলিয়াম মানে কি? এরকম নেটের মতো একটা স্ট্রাকচার, ঠিক আছে। এরপরে নিউক্লিয়াস কি? সুগঠিত। এদের কোষ প্রাচীর কিরকম? এদের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন সমৃদ্ধ। এরা খাদ্য গ্রহণ কিভাবে করে? এরা খাদ্য গ্রহণ করে হচ্ছে শোষণের মাধ্যমে। এরা বংশবৃদ্ধি করে হচ্ছে স্পোর দিয়ে। উদাহরণ হিসেবে রয়েছে মাশরুম, তারপরে ছত্রাক, ইস্ট, পেনিসিলিয়াম এগুলো। এরপরে আমরা জানবো হচ্ছে প্লান্টি সম্পর্কে। প্লান্টি রাজ্যের যারা জীব রয়েছে তাদের সম্পর্কে জানলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে উদ্ভিদ, অর্থাৎ সকল উন্নত উদ্ভিদগুলোই হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। এই প্লান্টি রাজ্যের আবার কয়েকটা শ্রেণী রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। এদের নিউক্লিয়াস কি? সুগঠিত। অবশ্যই প্লান্টি রাজ্যের জীবদের নিউক্লিয়াস কি হবে? সুগঠিত। এবং এদের কিন্তু উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণের সৃষ্টি হয়। এরপরে এদের জনন কিভাবে হয়? যৌন জনন। যৌন জননটা কিভাবে হয়? অ্যানাইসোগ্যামাসের মাধ্যমে, অর্থাৎ ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে এদের জননটা সম্পন্ন হয়। এখন আমরা প্লান্টি রাজ্যের যে প্রকারভেদগুলো রয়েছে, অর্থাৎ প্লান্টিরা যে যে শ্রেণীতে অন্তর্ভুক্ত সেগুলো সম্পর্কে একটু জানবো। প্লান্টি রাজ্যের মধ্যে রয়েছে মসবর্গীয় উদ্ভিদ, এরপর রয়েছে পানবর্গীয় উদ্ভিদ, এরপর রয়েছে নগ্নবীজি, এরপর রয়েছে আবৃতবীজি। এখন মসবর্গীয় উদ্ভিদ কারা? মসবর্গীয় হচ্ছে তারাই যারা অপুষ্পক ও অবীজী, এবং এদেরকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। এদের দেহে ভাস্কুলার টিস্যু কি বিদ্যমান নেই। ভাস্কুলার টিস্যু মানে হচ্ছে পরিবহন টিস্যু। ফার্নবর্গীয় উদ্ভিদ কারা? এরাও হচ্ছে অপুষ্পক ও অবীজী, এদেরকেও মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এদের দেহে ভাস্কুলার টিস্যু বিদ্যমান। এরপরে নগ্নবীজি উদ্ভিদ কারা? নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে যারা অপুষ্পক কিন্তু এদের বীজ রয়েছে, এদেরকেও মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, এদেরও পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু বিদ্যমান। আবৃতবীজি উদ্ভিদ কারা? এদের হচ্ছে গর্ভাশয় থাকে এবং সেই গর্ভাশয়টা ফলে পরিণত হয়। এরা সপুষ্পক এবং এদের বীজ হয়, এবং এই গর্ভাশয়টা যেহেতু ফলে পরিণত হয় তাহলে সেটা কি থাকে? সেই বীজটা সেই ফল দ্বারা আবৃত থাকে, এজন্যই হচ্ছে এরা আবৃতবীজি উদ্ভিদ। এবং এদের দেহে অবশ্যই পরিবহন টিস্যু বিদ্যমান এবং এদেরকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। এখানে একটা কথা লিখে রেখেছি যে ফানজাইয়ের গুরুত্ব। অনেক সময় এটাও আসে যে একটা মাশরুমের ছবি দিয়ে দিল, ওটা কোন শ্রেণীর কোন রাজ্যের অন্তর্ভুক্ত সেটা লিখতে বললো, এরপরে ঘ নাম্বারে হয়তো বলতে পারে যে এইটার গুরুত্ব ব্যাখ্যা করো। মাশরুমের গুরুত্ব কি? আমরা জানি মাশরুম হচ্ছে অনেক ভিটামিন সমৃদ্ধ একটা খাবার। এর মধ্যে হচ্ছে শর্করা, চর্বি, ভিটামিন
এগুলো সব হচ্ছে একেবারে সঠিক অনুপাতে থাকে, যেটা কিনা ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক ভালো। এছাড়াও হচ্ছে মাশরুম রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সো মাশরুমের গুরুত্ব মূলত এইটাই, এই জন্য হচ্ছে এটা একটু পড়তে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের বৈশিষ্ট্য সম্পর্কে। রাজ্য 5 অ্যানিমেলিয়া, আমরা প্রথম 4টা পড়া হয়ে গেছে, এখন আমরা জানবো অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের সম্পর্কে। অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা বলতে হচ্ছে মূলত আমরাই। এদের নিউক্লিয়াস কি হবে? সুগঠিত হবে, অর্থাৎ এদের নিউক্লিয়াসের মধ্যে যে যে অঙ্গাণু থাকা দরকার এবং এদের কোষে যে যে অঙ্গাণু থাকা দরকার সেগুলো সব কি থাকবে? উপস্থিত থাকবে। এরপরে এদের কোষের বৈশিষ্ট্য, এরা কি হবে? অবশ্যই বহুকোষী হবে। এরপর খাদ্য গ্রহণ, যেহেতু প্লান্টি রাজ্যের প্রাণীদের মধ্যে প্লাস্টিড থাকে না, তাহলে এরা কি করবে? নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে না। এরা কি হবে? হেটারোট্রফিক বা পরভোজী হবে। অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা হচ্ছে কি হবে? পরভোজী হবে বা হেটারোট্রফিক হবে। কিন্তু প্লান্টি রাজ্যের যারা ছিল তাদের কোষে প্লাস্টিড থাকার কারণে তারা কিন্তু কি হয়েছে? অটোট্রফিক বা স্বভোজী হয়েছে। সো এরা খাদ্য গ্রহণ কিভাবে করে? অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা, এরা খাদ্য গ্রহণ করে হচ্ছে গলাধঃকরণ করে। এরপরে জনন, এদের জনন সম্পন্ন হয় হচ্ছে যৌন জননের মাধ্যমে, এবং এই জনন সম্পন্ন হওয়ার জন্য কি হয়? হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট এবং হ্যাপ্লয়েড পুং গ্যামেট মিলিত হয়ে এরা যৌন জনন সম্পন্ন করে, এবং এদের 3টা ভ্রূণীয় স্তর তৈরি হয়। আমরা জানি একটা হচ্ছে এক্টোডার্ম, আরেকটা হচ্ছে মেসোডার্ম, আরেকটা হচ্ছে এন্ডোডার্ম। সো এদের জনন সম্পন্ন হয় যৌন জনন পদ্ধতিতে এবং এদের ভ্রূণীয় স্তর কি হয়? সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে বইতে রয়েছে প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। এরপরে রয়েছে একটা জিনিস এই জায়গায় লিখে রেখেছি যে রাজ্যগুলোর সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, কারণ এইগুলো অনেক সময় মনে রাখাটা একটু টাফ হয়ে পড়ে অনেকের জন্য। এই জন্য যদি একটু সংক্ষিপ্ত ধারণাটা থাকে তাহলে সেটা দিয়েই অনেক কিছু লেখা যায়। যেমন ফটোসিনথেসিস কারা করে আর কারা করে না। ফটোসিনথেসিস যারা করে তারা হচ্ছে অটোট্রফিক বা স্বভোজী, আর যারা ফটোসিনথেসিস করে না তারা কি? পরভোজী বা হেটারোট্রফিক। যেমন অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের ক্ষেত্রে আমরা পড়েছি তারা হচ্ছে কি? হেটারোট্রফিক বা পরভোজী। কিন্তু আবার প্লান্টি রাজ্যের যারা রয়েছে তারা কি? আবার অটোট্রফিক বা স্বভোজী। এখন কারা কারা ফটোসিনথেসিস করে না সেটা সম্পর্কে আমরা জানবো। অনেক সময় ভুল লিখে ফেলো যে ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া ছাড়া যারা রয়েছে তারা সবাই কি করে? ফটোসিনথেসিস করে। আর অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের তো প্লাস্টিড নেই, তারা করবেই না। তাহলে ছত্রাক কি করে না? এদের দেহে, ছত্রাকের দেহে কি নেই? ক্লোরোপ্লাস্ট উপস্থিত নেই, তাই ছত্রাক কি করে না? ফটোসিনথেসিস করে না। এরপরে ভাইরাস, ব্যাকটেরিয়া করার তো কোনো প্রশ্নই আসে না। এরপর রয়েছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক কারা নয়? সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ছাড়া যারা রয়েছে তারা সবাই হচ্ছে সুকেন্দ্রিক। সায়ানোব্যাকটেরিয়া মানে হচ্ছে যেটাকে নস্টক লিখেছিলাম, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। এরা ছাড়া যারা আছে তারা, তাদের সবার কি? নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ সবাই কি? প্রকৃতকোষী। এরপরে থ্যালয়েড। থ্যালয়েড মানে হচ্ছে কি? সমাঙ্গদেহী, অর্থাৎ এদেরকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। থ্যালয়েড কারা? থ্যালয়েড হচ্ছে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, অর্থাৎ মসবর্গীয় উদ্ভিদ। এরা এরা হচ্ছে সমাঙ্গদেহী, অর্থাৎ এদেরকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। আমরা পড়েছিলাম যে মসবর্গীয় উদ্ভিদেরকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। এরপর থ্যালয়েড নয়। থ্যালয়েড নয় কারা? আবৃতবীজী ও নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ এদেরকে কি করা যাবে? মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যাবে। এরপরে রয়েছে ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু বলতে আমরা মূলত বুঝাই কাকে? বুঝাই হচ্ছে জাইলেম ও ফ্লোয়েমকে। এখন ভাস্কুলার টিস্যু কাদের নেই এটা সম্পর্কে আমরা জানবো। শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদ যারা রয়েছে এদের হচ্ছে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু থাকে না। এরা ছাড়া যে যে উদ্ভিদ রয়েছে সেগুলোর পরিবহন টিস্যু উপস্থিত। এরপর জনন। অঙ্গজ জনন হচ্ছে 2-3 ভাবে সম্পন্ন হতে পারে। একটা হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজনের মাধ্যমে অঙ্গজনন হতে পারে। আরেকটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়নের মাধ্যমে অনেক সময় অঙ্গজনন হতে পারে। এরপরে অযৌন জনন,
অযৌন জনন হচ্ছে স্পোরের মাধ্যমে যে জননটা হয়, যেমন স্পোর মানে হচ্ছে রেণু, যেমন আমরা দেখেছিলাম ফাঞ্জাই রাজ্যের প্রাণীরা কি করে, স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। সো এই অযৌন জননটা কিভাবে হতে পারে, স্পোরের মাধ্যমে হতে পারে। যৌন জনন মূলত হয় হচ্ছে গ্যামেটের মাধ্যমে। এই গ্যামেটের মাধ্যমে তিনভাবে হতে পারে, আইসোগ্যামাস অর্থাৎ পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দেখতে কি হবে, সমান হবে। এরপরে গ্যামাস মানে হচ্ছে পুং ও স্ত্রী গ্যামেট দেখতে ভিন্ন হবে। গ্যামাস মানে হচ্ছে স্ত্রী গ্যামেটটা যদি অনেক বড় হয়, পুং গ্যামেটটা কি হবে, অনেক ছোট হবে। সো এই হচ্ছে জননের কিছু বইতে দেওয়া আছে কয়েকটা প্রকার। সো এইগুলো সম্পর্কে একটু ধারণা থাকলে বোঝা যাবে যে কোন রাজ্যের প্রাণীরা কিভাবে জনন সম্পন্ন করে। এরপরে লিখেছি যে উন্নতির ক্রমানুসারে সাজালে। আমরা যদি এই যে রাজ্য ১, রাজ্য ২, রাজ্য ৩ এদেরকে যদি আমরা উন্নতির ক্রমানুসারে সাজানো যায়, তাহলে দেখবো যে এদের ক্রম উন্নতি হচ্ছে, অর্থাৎ ক্রমান্বয়ে এরা কি হচ্ছে, উন্নতির দিকে ধাবিত হচ্ছে। যেমন মনেরো রাজ্যের প্রাণীরা কি ছিল, আদিকোষী ছিল, অর্থাৎ এদের নিউক্লিয়াসটা কি ছিল না, সুগঠিত ছিল না। কিন্তু পরে দেখা যাচ্ছে প্রোটিস্টা রাজ্যের যারা ছিল তারা কি আবার বহুকোষীয় রয়েছে। এরপরে এদের নিউক্লিয়াস সুগঠিত এবং কোষের মধ্যে কি সকল অঙ্গাণু বিদ্যমান। কিন্তু মনেরো রাজ্যের যারা ছিল তাদের কিন্তু কোষের মধ্যে সকল অঙ্গাণু বিদ্যমান ছিল না, এবং এদের নিউক্লিয়াসও কি ছিল না, সুগঠিত ছিল না, এবং এরা এককোষী ছিল। এরপরে ফাঞ্জাই রাজ্যের প্রাণীরা প্রোটিস্টার থেকে উন্নত। কারণ হচ্ছে এদের যে দেহের গঠন, যেমন এরা মাইসেলিয়াম দিয়ে তৈরি। তারপরে কোষের বৈশিষ্ট্য, যেমন হচ্ছে এরা কাইটিন সমৃদ্ধ। তারপরে হচ্ছে প্লান্টি রাজ্যের যারা ছিল, প্লান্টি রাজ্য কিন্তু এই মনেরা প্রোটিস্টা ফাঞ্জাই সব থেকে বেশি উন্নত। এবং প্লান্টি রাজ্যরা কেন উন্নত, কারণ হচ্ছে এরা কি অটোট্রফিক অর্থাৎ স্বভোজী। তারপরে এদের দেহে ভাস্কুলার টিস্যু বিদ্যমান। তারপরে হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত, এরা বহুকোষী। সো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ক্রম উন্নতির দিকে যাচ্ছে। অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের যদি আমরা দেখি যে এরা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, এদের কোষে হচ্ছে সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান রয়েছে। এরপর হচ্ছে এরা কি করে, খাদ্য গলাধকরণ করে, তারপরে এরা চলাফেরা করতে পারে। সো এই ধরনের যদি আমরা দেখি, তাহলে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে কি হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে। তারপরে অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের কিন্তু জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, অর্থাৎ এদের দেহ কি অস্থি তরুণাস্থির সমন্বয়ে গঠিত। কিন্তু প্লান্টি রাজ্যের কি পরিবহন টিস্যুর মাধ্যমে পানি, খনিজ লবণ ইত্যাদি পরিবহন করে। যা অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা কি করে, রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি পরিবহন করে। সো কেন এরকম, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এটা মূলত এভাবে বোঝা যায় হচ্ছে এদের কোষের বৈশিষ্ট্য, দেহের বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাসের প্রকৃতি, চলন, এগুলোর উপর ভিত্তি করে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারি যে ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে এই রাজ্যগুলো। তাহলে আমরা জানতে পারলাম যে কেন এরকম ক্রম উন্নতি হয়। এরপরে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস। এখন শ্রেণীবিন্যাসের কয়েকটা ধাপ রয়েছে। একটা হচ্ছে রাজ্য, একটা হচ্ছে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য বা কিংডম হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ। অর্থাৎ আমরা যদি বলি যে অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে কিন্তু অভাব নেই, অনেক প্রাণী রয়েছে। তাহলে মানুষের শ্রেণীবিন্যাস যদি আমরা করি, তাহলে দেখতে পারবো মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের। তারপর রয়েছে পর্ব বা ফাইলাম। মানুষ হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই রাজ্য হচ্ছে সর্বোচ্চ ধাপ, এই পর্ব হচ্ছে রাজ্যের একটা উপসেট। অর্থাৎ মানে হচ্ছে আমরা যদি অ্যানিমেলিয়া বলি তাহলে তো অনেক প্রাণী বুঝাই, কিন্তু আমরা যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি তাহলে কিন্তু কর্ডাটা যদি বলি তাহলে বোঝা যায় যে মানুষ হচ্ছে যাদের জীবনের এক পর্যায়ে নটোকর্ড থাকে, তারাই হচ্ছে এই এই পর্বের অন্তর্ভুক্ত। তারপরে শ্রেণী বা ফাইলাম মানে হচ্ছে ক্লাস, অর্থাৎ মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। মানুষ হচ্ছে মাম্মালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। কেন মাম্মালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত, কারণ হচ্ছে স্তন্যপায়ী। সো আমরা প্রথমে জেনেছি অ্যানিমেলিয়া পর্বের রাজ্য, তারপরে জেনেছি কর্ডাটা, তারপরে জেনেছি মাম্মালিয়া। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিসের দিকে যাচ্ছে, আরো স্পেসিফিক ভাবে যাতে চেনা যায় সেদিকে যাচ্ছে। অর্থাৎ রাজ্যটা যদি একটা সেট হয়, তাহলে এই পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এরা হচ্ছে কি তার উপসেট।
এরপরে আমরা জানবো বর্গ বা অর্ডার সম্পর্কে। মানুষের শ্রেণীবিন্যাসে মানুষ হচ্ছে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। প্রাইমেট বলতে বোঝানো হয় হচ্ছে বানর জাতীয় সকল প্রাণীকে। এরপরে গোত্র বা ফ্যামিলি হচ্ছে হোমিনিডাই। গণ বা জেনাস হচ্ছে হোমো, আর প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স। অর্থাৎ প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে ক্ষুদ্রতম একক, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বেশি স্পেসিফিক। আমরা যদি রাজ্য বলি তাহলে একটা বিশাল জগৎকে বোঝায়, কিন্তু যদি প্রজাতি বলি হোমো স্যাপিয়েন্স তাহলে কিন্তু বোঝায় যে এটা শুধুমাত্র মানুষকে কি করছে, ইন্ডিকেট করছে। তাহলে এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলোর মধ্যে আমরা সম্পর্ক দেখতে পারলাম। এরপরে একটা কথা লেখা আছে যে নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কিটা অ্যাকচুয়ালি কি? এই যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের মধ্যে বিভিন্ন ধাপের যে সম্পর্ক, অর্থাৎ একটা ধাপকে মনে হচ্ছে কি আরেকটা ধাপের উপসেট। যেমন রাজ্যের উপসেট হচ্ছে পর্ব, পর্বের উপসেট হচ্ছে শ্রেণী। সো এইরকম যে একটা পদ্ধতি গঠিত হয়েছে এটাকেই বলা হয় কি নেস্টেড হায়ারার্কি। যদি বলা হয় নেস্টেড হায়ারার্কি কি, তাহলে বলে দিবা যে নেস্টেড হায়ারার্কি হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের মধ্যে যে বিভিন্ন ধাপের সম্পর্ক, সেটাই হচ্ছে কি নেস্টেড হায়ারার্কি। এরপরে আমরা জানবো দ্বিপদ নামকরণ সম্পর্কে। এই দ্বিপদ নামকরণের লক্ষ্যটা অ্যাকচুয়ালি কি? দ্বিপদ নামকরণের লক্ষ্য হচ্ছে এই বিশাল শ্রেণী বিশাল জীবজগৎকে কি করা, ভিন্ন ভিন্ন নামে চেনা। এটাই হচ্ছে দ্বিপদ নামকরণের লক্ষ্য। কারণ আমরা যদি একটা জীবের একটা নামকরণ না করি তাহলে কিন্তু সেটা সম্পর্কে আমরা ধারণাও লাভ করতে পারবো না এবং সেটা সম্পর্কে আমরা জানতেও পারবো না। এই জন্যে এই দ্বিপদ নামকরণের লক্ষ্যই হচ্ছে এই বিশাল জীবজগতের জীবজগতের জীবগুলোকে বিভিন্ন নাম দিয়ে তাদের সম্পর্কে ধারণা লাভ করা। দ্বিপদ নামকরণ কয়টি অংশ নিয়ে গঠিত? দ্বিপদ নামকরণ হচ্ছে দুইটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। গণ হচ্ছে এই যেমন আমরা মানুষের নামটা লিখেছি হোমো স্যাপিয়েন্স, এই হোমোর মধ্যে হোমোটা হচ্ছে কি গণ আর স্যাপিয়েন্সটা হচ্ছে কি প্রজাতি। সো এইটা হচ্ছে দ্বিপদ নামকরণ কয়টা অংশ নিয়ে গঠিত। এরপরে রয়েছে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে আইসিবিএন আর একটা হচ্ছে আইসিজেডএন। আমরা জানি যে দ্বিপদ নামকরণ হচ্ছে কি ইন্টারন্যাশনাল একটা নামকরণ, অর্থাৎ পৃথিবীর সকল দেশের সব মানুষ কি করবে, এই মানুষ প্রজাতিটাকে হোমো স্যাপিয়েন্স নামে চিনবে। কিন্তু এটা কারা কারা স্বীকৃত করে? আইসিবিএন বা ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলজিক্যাল নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে হচ্ছে নামকরণ। সো এই উদ্ভিদের নামকরণ কাদের দ্বারা স্বীকৃত হবে? আইসিবিএন কর্তৃক। আবার আইসিজেডএন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ প্রাণীদের নামকরণ কাদের দ্বারা স্বীকৃত হবে? আইসিজেডএন কর্তৃক। এরপর আমরা জানবো দ্বিপদ নামকরণের কয়েকটি নিয়ম সম্পর্কে। যেমন প্রথম নিয়মটা রয়েছে দ্বিপদ নামকরণ কিসের মতো করে উপস্থাপন করতে হবে? ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। এরপরে হাতে লেখা ও মুদ্রণের সময় কিছু ভিন্নতা রয়েছে। যেমন হাতে লেখার সময় যদি আমরা লিখি, এখানে আমরা লিখে রেখেছি ধানের বৈজ্ঞানিক নামটা। ধানের বৈজ্ঞানিক নাম কি? ওরাইজা স্যাটিভা। এটাকে যদি আমরা হাতে লিখি তাহলে এই ওরাইজার নিচেও একটা দাগ দিতে হবে, স্যাটিভার নিচেও একটা আলাদা দাগ দিতে হবে। আর মুদ্রণের ভিন্নতা কি? মুদ্রণের সময় যখন আমরা লিখবো তখন ইটালিক হরফে মানে একটু ডান দিক থেকে বাঁকা হরফে লিখতে হবে। এইটাই হচ্ছে মূলত পার্থক্য হাতে লেখা ও মুদ্রণের মধ্যে। এরপরে ইউনিক, অর্থাৎ একই জীবের একটা নামকরণই থাকবে, একই নামকরণ দুইটা জীবের হতে পারবে না, তাহলে তো মানে ইউনিক হলো না। এবং একটা জীবের যদি একাধিক নামকরণ হয় বা একই নামকরণ দুইটা জীবের হয় তাহলে তো তাদেরকে চেনা যাবে না। এরপর রয়েছে অক্ষর। অক্ষর মূলত প্রথম যেটা রয়েছে অর্থাৎ গণ, গণ নামের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের অক্ষরে হবে বা ক্যাপিটাল লেটারে হবে। এরপরে যেগুলো আছে সবগুলো হচ্ছে স্মল লেটারে হবে, অর্থাৎ প্রজাতি নামের শুরুর অক্ষরও কি হবে? স্মল লেটারে হবে। এরপর রয়েছে বিজ্ঞানীর নাম উল্লেখ। যেমন আমরা যদি দেখি যে ওরাইজা স্যাটিভা, এখানে কি রয়েছে? এল রয়েছে। এল মানে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এই নামকরণটা করেন, তাই তার নামের সংক্ষিপ্ত রূপটা আমরা এখানে লিখে দিলাম। এরপরে কত সালে করেন? 1953 সালে। সো এই বিজ্ঞানীর নামটা উল্লেখ করতে হবে যে ওরাইজা স্যাটিভা অর্থাৎ ধানের বৈজ্ঞানিক নামকরণ কে করেন? ক্যারোলাস লিনিয়াস। কত সালে? 1953 সালে।
এরপর ল অফ প্রায়োরিটি বলে একটা কথা আছে, অর্থাৎ যদি একই জীবের কয়েকটা নামকরণ একাধিক বিজ্ঞানী করেন তাহলে অগ্রাধিকার আইন অনুসারে কি করতে হবে, প্রথম বিজ্ঞানী কর্তৃক যে নামটা রয়েছে সেটাই কি হবে, গৃহীত হবে, অর্থাৎ তাকেই প্রায়োরিটি দিতে হবে। সো এই ছিল দ্বিপদ নামকরণের নিয়ম, এটা প্রায়ই আসে পরীক্ষায়, সো এই নিয়মগুলো ভালোভাবে শিখে নিবে। এরপরে আমরা কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামকরণ সম্পর্কে জানবো। যেমন বইয়ে কয়েকটা উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামকরণ রয়েছে। সো এগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে ভিডিওটি পজ করে তোমরা একটু লিখে নাও, কিন্তু জানা না থাকলে আমি বলে দিচ্ছি। ধানের বৈজ্ঞানিক নাম কি? ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা স্যাটিভা, আমরা আগেই জেনে এসেছি। পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস। জবার বৈজ্ঞানিক নাম কি? হিবিস্কাস রোজা সিনেনসিস। কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? ভাইব্রিও কলেরাই। ম্যালেরিয়া জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভিভেক্স। আরশোলার বৈজ্ঞানিক নাম কি? পেরিপ্লানেটা আমেরিকানা। এরপরে মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? অ্যাপিস ইন্ডিকা। ইলিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে তেনুয়ালোসা ইলিশা। কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে দুট্টাপ্রাইনাস মেলানোস্টিকটাস, বা এটাকে বুফো মেলানোস্টিকটাসও বলা যায়। দোয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকা সলারিস। এরপরে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। সিংহের বৈজ্ঞানিক নাম কি? সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা লিও। কাতল মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা কাতলা। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লাবিও রোহিতা। গোলালুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারাসাম। সো এইগুলিও মূলত বইয়ে দেওয়া আছে, এই কয়টা নামকরণ, এগুলোর বাইরে আসবে না। সো এই ছিল প্রথম অধ্যায়ের বৈজ্ঞানিক নাম কি? অ্যাপিস ইন্ডিকা। ইলিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে তেনুয়ালোসা ইলিশা। কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে দুট্টাপ্রাইনাস মেলানোস্টিকটাস, বা এটাকে বুফো মেলানোস্টিকটাসও বলা যায়। দোয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকা সলারিস। এরপরে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। সিংহের বৈজ্ঞানিক নাম কি? সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা লিও। কাতল মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা কাতলা। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লাবিও রোহিতা। গোলালুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারাসাম। সো এইগুলিও মূলত বইয়ে দেওয়া আছে, এই কয়টা নামকরণ, এগুলোর বাইরে আসবে না। সো এই ছিল প্রথম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা। আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।